তুমি কাউন্সেলিং করাচ্ছ মানে তুমি পাগল। আমি এখানে শুধু প্রবলেম না কিছু রেমেডিজও বলবো। ব্রেকফাস্ট করলে আমি বমি করে দিতাম, কারণ এগুলো সব কটা আমি নিজে করে রেজাল্ট পেয়েছি। দেখলে থুতু ফেলতে ইচ্ছে করে, তুই এতটাই রোগা। কি ফেস করেছি আমার রোগার জন্য, কিছু একটা খারাপ হবে, নিজেকে গুটিয়ে নেওয়ার ফলে ডিপ্রেশন। ট্রেনে গেলে মনে হতো ট্রেনটা ডিরেলড হয়ে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হ্যাশট্যাগ আড্ডা অ্যান্ড অল ভিডিও। ভিডিওটাতে ঢোকার আগে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওটা কোন টপিকে। কিন্তু তার আগে বলি, এই সেগমেন্টের যে প্রথম ভিডিওটা আমি আপলোড করেছি মাই স্টোরি, সেখানে তোমরা অ্যাজ ইউজুয়াল ভালোবাসা যেমন দাও সেরকম প্রচুর ভালোবাসা দিয়েছো। অ্যান্ড কেউ কেউ ওখানে লিখেছো যে তোমার স্টোরিটাও তোমার নিজের দিক থেকে ইন্সপায়ারিং। ট্রাস্ট মি, আমার স্টোরি ইন্সপায়ারিং হতে পারে এটা আমি ভাবতেও পারি না, বিকজ ভীষণ ছাপোষা সাদামাটা একটা স্টোরি। স্টিল তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো আমি খুব খুশি। তাই তোমাদেরকে প্রথমেই অনেকটা ভালোবাসা। আমি এটা অনেক দিন আগে থেকে ভেবেছিলাম যে চ্যানেলে একটা ভিডিও বানাবো। যখন এই আড্ডা অ্যান্ড অলের কনসেপ্টটা আমি ভাবিও নি, তখনও আমি ভেবেছিলাম যে আমি মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কিছু একটা ভিডিও আমার চ্যানেলে বানাবো। প্রথম কারণ হচ্ছে এটা নিয়ে অনেক কিছু ভাবে, অনেকে হয়তো কারো কাছ থেকে শুনতে চাই, অনেকে জানতে চাই যে আমার যেটা হচ্ছে সেটা কি সত্যি আরো কারোর হয়েছে, আমি একা নই তো, কারণ এগুলো আমি ফেস করেছি, তো আমারও এটা মনে হয়েছিল। আর সেকেন্ড যে কারণটাই বানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যেহেতু আমি নিজে এটাতে স্ট্রাগল করেছি, আমি নিজে ভুগেছি এবং আমি এখনো ভুগি। আমার যে এখনো পুরোপুরি কিওর হয়ে গেছে তা নয়। ওকে, তো আর দেরি না করে এবার ভিডিওর মেন টপিকে মেন কথাটাতে আসা যাক। এক একজনের মেন্টাল হেলথ ইস্যুস এক এক রকম হয়, মেন্টাল হেলথ ইস্যুর মধ্যেও তো অনেক ভেরিয়েশন রয়েছে। তো এক একজন এক এক রকম ফিল করে, এক একজন 2-3 রকম একসাথে ফিল করে। আচ্ছা, প্রথমেই বলে দিই যে আমি কিন্তু কোনো ডাক্তার নই, সাইকোলজি সাইকিয়াট্রিস্ট আমি কিছুই নই। আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছি সেইটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও একটু হেল্প হয়। এবং আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সটা থেকে যদি আমি কিছু বলি তাহলে হয়তো সেই জিনিসটা একটু হলেও তোমাদের কাজে লাগবে। কারণ আমি এখানে শুধু প্রবলেম না কিছু রেমেডিজও বলবো, যে রেমেডিসগুলো হয়তো ট্রাই করলে তোমরাও বেটার থাকতে পারো। প্রথমেই বলি আমার মেন্টাল হেলথ ইস্যুস কি করে শুরু হয়। দেখো, অনেকে বলে যে পাস্ট ট্রমা, কারোর ফ্যামিলি সিচুয়েশনস থাকে, কারোর রিলেশনশিপ সংক্রান্ত অনেক কিছু থাকে। আমার কিন্তু টাচউড লাইফে কোনো ট্রমা ছিল না। ছোটবেলা বিশেষ করে আমার ভীষণ ভালো। তো আমার বড় হয়ে ওঠা, আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার আপব্রিঙ্গিং যেটাকে বলে, আমার স্কুল, সব কিছু না টাচউড খুব ভালো। তো দ্যাটস ওয়াই আমার কোনো রকম কোনো ট্রমা ছিল না, যার জন্য হঠাৎ করে আমার কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আসতে পারে। অ্যাকচুয়ালি আমার খুব ক্লিয়ারলি মনে আছে দিনটা, আমার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, জিওগ্রাফি প্র্যাকটিক্যাল। আমাদেরকে 6 ঘন্টার কাছাকাছি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হতো। আমি পরীক্ষার টেনশনে কিছু অল্প একটু খেয়ে গেছি বাড়ি থেকে, পরীক্ষা দিয়েছি এবং এসে আমি রাত অবধি কিছু খাইনি। মাইগ্রেন হয়েছে, আমি একটা স্যারিডন না আই থিঙ্ক জোফার বোধহয় খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। এবং তারপরে যখন উঠেছি আমার পুরো গা হাত পা কাঁপতে লেগেছে, প্রেশার ফল করে গেছে। আমাকে সঙ্গে 12টা অবধি খোলা থাকে একটা ওষুধের দোকান আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে, পিসি নিয়ে গেছে, আমি যেহেতু পিসির কাছে থাকতাম। এবং তারপরে আমি আবার নুন চিনি জল মোটমাট আমার প্রেশারটা ফল করে গেছিলো। সারাদিন কিছু না খেয়ে আমি একটা কড়া পাওয়ারের পেন কিলার খেয়েছিলাম বলে। এই ইস্যুটাকে আমি এত বড় ইস্যু বানিয়ে নিলাম হঠাৎ করে, কারণ বাইরে আছি, এইবার বেরোতে গেলে যদি আমার মাথা ঘুরে পড়ে যায়, বা যদি আমার আবার এরকম কিছু একটা হয়। এবং এই জিনিসটাকে আমি এত ভাবতে শুরু করলাম, ভাবতে আমার মধ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হলো। আমি না তারপর থেকে সব জিনিসই খুব ওভার থিঙ্ক করতে শুরু করলাম। একটু যদি আমার মনে হয় যে শরীরটা খারাপ লাগছে, আমার মনে হতো আমি কোনো কারণে আমার এটা হবে না তো, আমার ওটা হবে না তো। এই যে শরীর খারাপ থেকে যে অ্যাংজাইটিটা বা কি বলে ওটাকে, ওভার থিঙ্কিংটা শুরু হলো, যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি সব জিনিসের ভেতরে ঢুকে গেল। ট্রেনে গেলে মনে হতো ট্রেনটা ডিরেলড হয়ে যাবে। ফ্লাইটে আমি এখনো অবধি উঠতে পারি না, জাস্ট আমার অ্যাংজাইটির জন্য। আমার মনে হয় গাড়িতে জোরে গেলে চাকাটা হয়তো স্কিড করে যাবে। এবং এই জিনিসগুলো অদ্ভুতভাবে এত কি বলবো অ্যাকিউটভাবে আমার মধ্যে চলে এলো যে আমি আস্তে আস্তে কোনো কিছুতেই ওভার থিঙ্ক না করে থাকতে পারতাম না। সেটা যাই হোক না কেন, ধরো আজকে আমি এখান থেকে উঠে ওই সামনে পর্দা দিতে যাচ্ছি, হয়তো
হঠাৎ করে আমার মনে হতো আমি যে পর্দাটা দিতে যাব, আমি এখান থেকে উঠে ওখানে যেতে গেলে যদি বাই চান্স পড়ে যাই। তাতে যেটা হলো, আমি যে শরীর নিয়ে টেনশন করতে করতে পৃথিবীতে সমস্ত জিনিস নিয়ে টেনশন করা শুরু করে দিলাম, সেখানে আমার সোশ্যাল লাইফটাও হ্যাম্পার হলো। আমি বন্ধুদের সাথে কম মিশতাম, আমি কম ঘুরতে বেরোতাম, আমি কম খেতে যেতাম কোথাও। ইভেন বাড়িতে আসলে আমার মনে আছে আমি শুয়ে থাকতাম একটা মানে খাটে হেলান দিয়ে, আমি উঠতাম না যদি আমার মাথা ঘুরে পড়ে যায়, কোথাও যাচ্ছি না, কিছু করছি না। এবং এই যে জিনিসটা হলো না, মানে শরীর খারাপ থেকে শরীরের জন্য টেনশন, সেই অ্যাংজাইটি করতে করতে প্রত্যেকটা জিনিসে টেনশন, সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ফলে ডিপ্রেশন। এই পুরো ফেজটা আমাকে পুরো ঘিরে ধরে নিয়েছিল। মানে আমি বলে বোঝাতে পারবো না। যারা আমার কাছে তারা জানে। লাকিলি আমার ফ্যামিলি মেম্বার ভীষণ সাপোর্টিভ। অনেকে আছে যারা বাড়িতে বলতে পারে না, বাট আমি বাড়িতে বলতাম এবং আমি পিসিকে বলতাম, পিসির কাছে থাকতাম। এবং এটা একটা কথাটা ঠিক যে আমি খুব সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে। বিশ্বাস করবে না, আমি এখানে বসে আছি তো হঠাৎ করে আমি নিজের মধ্যে হারিয়ে যেতে শুরু করলাম। লাইক আমি বসে বসে ধরো এই ডায়েরিটাতে কিছু একটা লিখছি, কারণ সেই টাইমে আমি শুনেছিলাম যে ডায়েরি লেখা খুব ইম্পর্টেন্ট। তো আমি ডায়েরি লিখতে শুরু করলাম। এবার যখন আমি ডায়েরিটা লিখছি, লিখতে লিখতে হঠাৎ করে আমি হারিয়ে গেলাম। তো বহুত প্যালপিটেশন এবং হার্টবিট ফাস্ট হতে শুরু করলো যে লাইক কিছু একটা খারাপ হবে, কিছু একটা হচ্ছে। মানে আমি হয়তো এটা না প্রপারলি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কি ফিল করতাম বা কি হতো। এবং এই অ্যাংজাইটি মানে ওভার থিঙ্কিং, সেখান থেকে অ্যাংজাইটি, সেখান থেকে শুরু হলো ডিপ্রেশন। সেখান থেকে আমার দুটো জিনিস শুরু হয়েছিল, সেটা হচ্ছে ডিপার্সোনালাইজেশন, ডিরিয়েলাইজেশন। আমি জানি না তোমরা কতজন এটা সম্বন্ধে জানো। এটা অ্যাকচুয়ালি হয় যাদের ভেতরে বিশাল অ্যাংজাইটি থাকে, সেটা আমি পরে বুঝেছি। তখন কি শুরু হলো আমার, আমি ধরো বাড়ির সামনে রেলিংয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমি ফিল করতাম আমি কেন এখানে আছি। লাইক আমি সবার মাঝে আছি, বাট আমি নিজেকে হারিয়ে ফেলতাম। আমি ভাবতাম যে এই রাস্তাটা কেন বানানো হয়েছে, আমরা তো বিনা রাস্তাতেই চলতে পারি। আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারছি না। তোমরা যদি কেউ না জানো জিনিসটা গুগল করতে পারো যে হোয়াট ইজ ডিপার্সোনালাইজেশন অর হোয়াট ইজ ডিরিয়েলাইজেশন, হয়তো তোমরা অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারবে। বেসিক্যালি তোমার যে চারিদিকে সারাউন্ডিংটা আছে সেখান থেকে ইউ আর লস্ট, মানে তুমি সেই সারাউন্ডিংয়ে নেই। আমি না এইরকম ফিল করতাম। অ্যান্ড আমার ওয়েট 41-এ নেমে গেছিলো। 51 থেকে 41-এ নেমে গেছিলো জাস্ট আমার এই অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড এই যা আমার মেন্টাল হেলথ ইস্যু ছিল সেটার জন্য। এইটা যখন আমি ভুগছি তখন অলরেডি টানা আমি 2 বছর 2.5 বছর ধরে ভুগছি। আমি ভাবতাম যে আমি তো 2 বছর আগে ঠিক ছিলাম, মানে আমার কি হলো যে আমাকে এই ধরনের জিনিস হচ্ছে, এবং আমি কি পাগল হয়ে যাব, আমি কি সুস্থ হতে পারবো না। তখন আমি প্রচুর গুগল করা শুরু করলাম। গুগলে তো জানোই, মানে গুগল করলে তুমি আরও অসুস্থ হয়ে যাবে। অ্যান্ড দেন আমি ডাক্তার দেখানো শুরু করলাম। মানে ডাক্তার দেখানো অ্যাকচুয়ালি 2-2.5 বছরের মধ্যে অনেকবার হয়েছে, কারণ আমি হেলথ নিয়ে এতটাই বেশি ভয় পেতাম, যেখান থেকে আমার মেনলি অ্যাংজাইটি এই সব কিছু শুরু। আমি 15 দিন পর ডাক্তারের কাছে যাওয়া শুরু করলাম। ডাক্তার আমাকে বলেছে, এমনও বলেছে, তুমি আবার এসেছো, তোমার কিছু হয়নি, তুমি বাড়ি যাও। মেন্টাল যে ডিসঅর্ডার্সগুলো সেগুলো আমি ফিজিক্যালি ফিল করতে লাগলাম আস্তে আস্তে। যত বেশি ডিপ্রেস থাকতাম তত খিদে কম পেত। ব্রেকফাস্ট করলে আমি বমি করে দিতাম, আমি ব্রেকফাস্ট করতে পারতাম না। আমি এতটাই বেশি খালি মনে হতো যে উফ, আবার আমি সকালবেলায় উঠলাম, আবার আমাকে একটা দিন অ্যাংজাইটি নিয়ে ডিল করতে হবে, আবার আমাকে সারাটা দিন এই একটা অদ্ভুত লাইফ কাটাতে হবে। জীবন থেকে সমস্ত আনন্দ সব কিছু জাস্ট পলকের মধ্যে, কেউ দেখলে বুঝতে পারবে না, বাট ভেতর থেকে চলে গেছিল। মা আমাকে খুব বোঝাতো যে তুই এই রকম ফিল করছিস কেন। আমাকে সবাই বলতো এই রোগা হয়ে যাচ্ছিস, এই তুই কি খাচ্ছিস না, এই তোকে কি খেতে দিচ্ছে না। আমি বলে বোঝাতে পারতাম না তাদের কাউকে যে আমি রোগা হচ্ছি আমার অ্যাংজাইটি, ডিপ্রেশন এই কারণে। আমি কোনো কারণেই কোনো অন্য কারণে রোগা হচ্ছি না। আমি চাই না ডায়েট করতে, আমি এখনও চাই 2-3 কেজি ওয়েট গেইন করতে। আমি তাদেরকে বলে বোঝাতে পারতাম না। তারা বলতে পারো সেই বলে না যে জলে পে নমক ছিড়কনা, সেরকম করতো। কারণ এবার দেখো, কেউ কেউ ভালো চেয়ে বলে, কেউ কেউ এমনি বলে। আমি কি করলাম, আমি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিলাম, আমি সোশ্যাল গ্যাদারিংয়ে যাওয়া বন্ধ করে দিলাম, আমি কোথাও গেলে একটা কোণাতে লুকিয়ে থাকতাম। মানে
আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা বা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি কিনা, এটা পুরো একটা সাইকেল ছিল। সেখান থেকে আমার রোগা হয়ে যাওয়ার জন্য আরও ডিপ্রেশন, এবং আরও তো ছেড়ে দাও লোকজন যারা বিভিন্ন রকম বলতো শরীর এই নিয়ে, মানে আমি যে কি ফেস করেছি আমার রোগার জন্য। আমাকে একজন এমনও কমেন্ট করেছিল, দেখলে থুতু ফেলতে ইচ্ছে করে, তুই এতটাই রোগা। মানে আমি ট্রাস্ট মি, আই জাস্ট কান্ট এক্সপ্লেন কি গেছে, কেন গেছে, কি হয়েছে। প্রত্যেকটা দিন দুর্বিষহ লাগতো, ট্রাস্ট মি। তার দেখাতাম এবং আমি ওষুধ খেতাম একটা টাইমে। মানে এদেরকে এই ঘটনাটা যখন বলছি, তখন যখন আমার অ্যাংজাইটি শুরু হয়েছিল, তখন আমি স্টার্টিংয়ে নিজেই ফাইট করতাম। দেন যখন আমি পারছিলাম না কলকাতায় থাকতে, তখন আমি মানে আমার অ্যাকচুয়ালি এটা কলেজ লাইফ থেকে, তো তখন আমি ওষুধ খেতাম। এবং ওষুধ যখন আমি খেতাম, তখন একটা সময় এমন হয়ে গেছিল, আমি ওষুধ নেই আমি কোথাও যেতে পারতাম না। যে আমি পড়ে ফিরছি টিউশন, 3rd ইয়ারের কথা বলছি, যেহেতু আমি পড়ে ফিরছি, আমি ওষুধ নেই, আমার অ্যাংজাইটি হবে, কারণ পরের দিন সকালে একটা ওষুধ খেতে হতো, তো সেই ওষুধটা খেতে হবে বলে আমি এতটাই মানে হঠাৎ করে অ্যাংশিয়াস ফিল করতে শুরু করে দিয়েছি। আমি মেট্রোয় অর্ধেক গিয়ে আবার ব্যাক করে এসে আগে ওষুধটা কিনে, মানে ভেতরে না অদ্ভুত চলছে, ওষুধটা না থাকলে তো আমি কালকে সুস্থ থাকতে পারবো না। তারপরে আমি কি করলাম, হঠাৎ করে নিজে থেকে ওষুধটা বন্ধ করে দিলাম, যেটা আমার মনে হয় উচিত নয়। তারপরে আস্তে 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 নিজে থেকে জিনিসটা কিওর হতে থাকলো। এবার কি করে কিওর হলো কি, সেটা আমি রেমেডির জায়গাতে বলছি। লকডাউনের টাইম বা তার একটু আগের দিকে মেনলি বলতে পারো, যখন আমার প্রীতমের সাথে রিলেশন, তখন না অদ্ভুত ভালো লাগা একটা শুরু হলো, নতুন রিলেশন। আমি নতুন নতুন জিনিসপত্র, আঁকা, আবৃত্তি এগুলো শুরু করলাম, মানে পোস্ট করা শুরু করলাম। তার আগে কোনোদিন সেভাবে আমি আবৃত্তি পোস্ট করতাম না। আমি প্রচুর নতুন বন্ধু বান্ধবদের সাথে কথা বললাম, লকডাউনের টাইমটাতে প্রচুর রান্না বান্না করতাম। অ্যান্ড আমার অ্যাংজাইটি, সো কল্ড মেন্টাল হেলথ একদম দি পারফেক্ট হয়ে গেল। এত ভালো আমার জীবনে বোধহয় কখনো থাকিনি যতটা ভালো আমি ওই সময় মেন্টাল হেলথ নিয়ে মানে ছিলাম। জানি না, আবার না আমি হঠাৎ করে ওরকম ফিল করতে শুরু করলাম। এবার আমি যেহেতু অলরেডি আগে একবার ওটা সার্ভাইভ করেছি, তাই জন্য আমি জানি যে কি কি হতে পারে। আমি নিজেকে বললাম, না তৃষা, আর ভয় পাওয়া যাবে না। আগে প্রথমবার ছিল ওটা, প্রথমবার ফেস করেছি, আমি নিজেকে ওরকম জায়গাতে নিয়ে যাব না। কিন্তু তুমি যদি বলো তোমার পায়ে ব্যথা বা মাথা ব্যথাকে যে তুই হোস না, তাহলে কি সে হবে না? হবে। যতক্ষণ না তুমি পেন কিলার খাচ্ছ বা সেই রোগটাকে কিওর করছো, ততক্ষণ অবধি সেটা হবে। ওটা সিমটম, ওটা কোনো রোগ নয়। এক্স্যাক্টলি আমারও সেটা হলো। আমার যে মেন্টাল হেলথের যে চক্রটা ঠিক হয়ে গেছিল, আস্তে 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 আবার আস্তে 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 নষ্ট হতে শুরু হলো। আমি নিজেকে ঠিক করতে পারছি না, জিনিসটা খারাপের দিকেই চলে যাচ্ছে। ব্রেকফাস্ট করতে পারতাম না, ব্রেকফাস্ট করলে আমি বমি করে দিতাম, মানে আমি মোটা হব কি করে। এবং আরেকটা কথা বলি, ওই যে আমি প্রথমে খুব রোগা হয়ে গেছিলাম সবাই বলতো, তারপরে কিন্তু এই ফেজটায় আমি মোটা হয়েছিলাম, কারণ আমার মেন্টাল হেলথ খুব ভালো। আমি আবার রোগা হতে শুরু করলাম 2021, 22, 41। এবার একটা অত বয়সের একটা মেয়ের ওই ওয়েটটা কিন্তু খুবই বাজে, মানে আমি 10-12 কেজি আন্ডার ওয়েট। এইবার সবাই বললো, কিরে তুই তো খুব ভালো ছিলিস, তুই তো খুব ভালো দেখতে হয়েছিলিস, আবার কি হলো, আবার কি হলো? আমি বলে বোঝাতে পারছি না আবার কি হলো। ভেতরে তো কাজ করে, আয়নার সামনে গিয়ে দেখতাম, আবার মেন্টাল হেলথের জন্য আবার এরকম আমি হয়ে গেলাম। এবং এই পুরো জিনিসটা আমি আবার এর ভেতরে ঢুকে গেলাম। প্রীতম অনেকটা হেল্প করেছে, মানে এমনও দিন গেছে আমি 20 দিন 22 দিন প্রীতমের সাথে দেখা করতে যাইনি। কেন না, তো আমার ভয় লাগছে, আমার ভালো লাগছে না, আমার মেন্টাল হেলথ ঠিক নেই। তো প্রীতম খুব আন্ডারস্ট্যান্ডিং এবং ও খুব বুঝেছিল এই ব্যাপারটা। দ্যাটস ওয়াই এখন বলি না আমরা খুব ভালো বন্ধু। তো ও খুব পাশে ছিল। মা অনেকটা আমাকে হেল্প করেছে, অনেকটা। মানে রাস্তায় বেরোলে হঠাৎ করে মনে হতো আমার কিছু একটা হয়ে যাবে, আমি বাড়ি ঘুরে চলে আসতাম। কিন্তু এইবার আমি যেটা করেছিলাম, মানে করিনি বলতে গেলে, সেটা হচ্ছে এইবার আমি আর কোনো ডাক্তারের হেল্প নিইনি, আমি আর কোনো রকম ওষুধের দিকে যাইনি। তার কারণ আগে আমার ওষুধের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল। নিজেকে বোঝাতে লাগলাম, আঁকা ঝোঁকা করতে শুরু করলাম, হাত পা কেমন কাঁপতো, পুরো বডি মনে হতো যেন নাম হয়ে যাচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে তারপরে আমি না চাকরিতে ঢুকলাম, এবং চাকরিতে ঢোকার পর আস্তে 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 আমার সেই জিনিসটা অনেকটা কিওর হয়েছে। এইবার যেহেতু এখনো আমি এই ফেজের মধ্যে দিয়ে আছি, তো বলতে গেলে সেই জিনিসটা এখন আমার টাচউড নেই অতটা। বাট শরীর নিয়ে অ্যাংজাইটি বা
হঠাৎ করে একটু হার্টবিট ফাস্ট হয়ে গেল, প্যালপিটেশন হচ্ছে, হঠাৎ করে একটু অ্যাংজাইটি হচ্ছে, ওভার থিঙ্ক করছি, এগুলো আমার এখনো সেগুলো থেকে গেছে। যা হচ্ছে আমার পুরোপুরি যে অ্যাংজাইটি বা আমার মেন্টাল হেলথ নিয়ে আমি যেটা ভুগেছি তার স্টোরি। তোমরাও বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কি হয় বা কি হয়েছে, এবং তোমাদের যদি কারোর সাথে এটা হয়ে থাকে তোমরাও কেউ ভয় পাবে না। আজকে ভিডিওটা করার টাইমে আমার কাছে দুটো পরপর কল এলো। আমি জানি না, আমি আজকেই ভিডিও করতে বসেছি, একটা ফ্লোতে আছি, বারবার আমি আটকে যাচ্ছি। এবারে আসি কি করলে তোমরা ভালো থাকতে পারবে, বা তোমরা হয়তো অনেকটা এই জার্নিতে নিজেদেরকে নিজেরা অনেকটা হেল্প করতে পারবে। প্রথমেই বলি, অ্যাংজাইটি যখন হচ্ছে বা অ্যাংজাইটি যখন হয় তখন সেটাকে রেকগনাইজ করাটা খুব ইম্পর্টেন্ট, যে এটা আমার অ্যাংজাইটি, এটা আমার অন্য কোনো প্রবলেম না। হার্টবিটটা ফাস্ট হয়ে গেল বা হঠাৎ করে মনে হলো যে আমি খুব বেশি কেমন একটা শরীরটা করছে, এটা আমার অতিরিক্ত চিন্তার কারণে হচ্ছে। এটা কিন্তু আমার অন্যরকম রোগ না। কারণ যখনই তুমি রেকগনাইজ করবে যেটা অ্যাংজাইটি, তখনই যখন ওটা সেকেন্ড টাইম হবে তুমি আর ভয় পাবে না। এটা আমি ফিল করেছি। সেকেন্ড, নিজেকে সবসময় এইটা বলবে যে আচ্ছা খুব ওভারথিঙ্ক করছি তো আমি, বা এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তা করছি তো, 5 মিনিট পর ভাবতে বলবো যে না, আমি এই জিনিসটা নিয়ে এখন ভাববো না, আমি হয়তো 6টা থেকে 6:15 এই 15 মিনিট আমি টাইম দেবো, ওই 15 মিনিট আমি অ্যাংজাইটি কথা ভাববো, বা ওই 15 মিনিট আমি ওভারথিঙ্ক করবো। ওভারথিঙ্কিংটাকে পিছোতে শুরু করবে, আস্তে আস্তে ওই জিনিসটা তুমি ভুলে যেতে শুরু করবে। তোমার এখন প্রচন্ড টেনশন হচ্ছে, তুমি ভাবলে না এখন তো আমার প্রচুর কাজ আছে, কাজটা করে নিয়ে আমি টেনশনটা বিকেলের দিকে করব, 6টার সময় করব। তোমার কোনোদিনই 6টার সময় মনে থাকবে না যে তুমি 6টার সময় অ্যাংজাইটি বা টেনশন করবে ভেবেছিলে। থার্ড যেটা আমাকে ভীষণ হেল্প করেছে সেটা হচ্ছে ব্যস্ত থাকা। আমি আজও মনে করি আমি যদি চাকরিতে না ঢুকতাম তাহলে আমার অ্যাংজাইটি যেটুকু কমেছে সেটুকু কমতো না। ওষুধ খাওয়া বা এই জিনিসগুলো জানি না হেল্প করে কিছুটা, তো প্রশমিত অবশ্যই করে, বাট সেগুলো লং রানে কতটা হেল্পফুল আমি জানি না। বাট নিজেকে ব্যস্ত রাখা একটা বিশাল বড় সলিউশন। 4th নাম্বার, এবার অনেকে আছে যাদের ডিপ্রেশন হয়। আমার যেমন অ্যাংজাইটি বা প্যালপিটেশন বা ওভারথিঙ্কিং পার্টটা বেশি ছিল, ডিপ্রেশনের মধ্যেও আমি ভুগেছি, বাট এই পার্টটা কম, ওই পার্টটা বেশি ছিল। এর কারণে চাকরি বাকরি করতে পারে না, অনেকে নিজেকে ব্যস্ত রাখা বন্ধ করে দেয়। তারা কি করবে? আমার মনে হয় তাদের জন্য সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে ওষুধে না গিয়ে যদি আমরা কনসাল্ট করি, কারণ যদি সাইকোলজিস্টের কাছে গিয়ে কাউন্সিলিং করাই, কারণ কথার মাধ্যমে পৃথিবীতে সব কিছু হয়। কথার মাধ্যমে পৃথিবীতে তুমি কারোর শত্রু হতে পারো, কারোর বন্ধু হতে পারো। তাই কাউকে কথা বলে আমার মনে হয় কারোর সাথে যদি সেটা তোমার হেল্পফুল হয়, এটা কোনো পাগলের লক্ষণ না। তুমি সাইকোলজিস্টের কাছে যাচ্ছ, তুমি কাউন্সিলিং করাচ্ছ, মানে তুমি পাগল। তোমার লজ্জা লাগবে বলতে। কেন? তোমার যদি খুব কয়েকদিন ধরে জ্বর থাকে, তুমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাও না? তখন তো বলে কেন ডাক্তারের কাছে গেলি না, তোর জ্বর হয়েছে। তাহলে তোমার যখন ডিপ্রেশন হচ্ছে তুমি কেন যাবে না একজন সাইকোলজিস্টের কাছে? ডেফিনেটলি যাবে। ওষুধ খাওয়াটাও যেমন কোনো লজ্জার নয়, কাউন্সিলিং করানোটাও যেমন কোনো লজ্জার নয়, তেমন লোককে এটা বলাও লজ্জার নয় যে আমি যাচ্ছি বা আমি করছি, আই এম নট ফিলিং ওয়েল, আমি তাই জন্য যাচ্ছি। আমি বুঝতে পারি না কেন মানুষ বলে পাগলের ডাক্তারের কাছে যাবো। হোয়াট ইজ পাগলের ডাক্তার? এই জিনিসগুলো খুব ভুল কনসেপ্ট এখনো থেকে গেছে। অ্যান্ড নিজের যেটা ভালো লাগে সেইগুলো করতে পারো, লাইক আঁকা। ইচ্ছে করছে না আমি জানি, বাট স্টিল 2 পাতা বই পড়লাম। নিজেকে ডিস্ট্র্যাক্টেড রাখা, নিজেকে ব্যস্ত রাখা, এই জিনিসগুলো হেল্প করে। মোস্ট প্রবলি এটা 5th নাম্বার বলছি, আমি গুলিয়ে ফেলেছি। 5 নাম্বার যেটা আমার মনে হয় একটা বিশাল বড় আমাকে হেল্প করেছিল, সেটা হচ্ছে খুব এটা বলা কন্টিনিউয়াসলি যে আমি ভালো হয়ে যাব। আমার এখন একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ আমি ভালো হয়ে যাব। আমার জ্বর যখন হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো আমাদের জ্বর ভালো হয়ে যায়, তারপর আমরা আবার আমাদের স্কুল কলেজ চাকরি বাকরিতে যাই। আমার আজকে মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে, আমি কালকে ভালো হয়ে যাব, হয়তো কালকে থেকেই আমি ভালো হয়ে যাব। তাই জন্য নিজেকে এটা বোঝানো যে আবার কেন হচ্ছে, এই যে ফিলিংটা যখনই আসতো আমি ভাবতাম যে ওকে ফাইন আসছে, বাট আমি ভালো হয়ে যাব। ট্রাস্ট মি, তখন হয়তো আমি জানি না কতটা এটা থেকে আমি হিল হতে পেরেছিলাম, বাট ফিউচারে লং রানে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু হিল করে। হয়তো সেই দিন তুমি ডিফারেন্সটা বুঝতে পারছো না যে আমি এগুলো করে আমার কি হবে, আমি তো ডিপ্রেসড, আমি তো অ্যাংশিয়াস, আমি তো ওভার থিঙ্কার।
লং রানে গিয়ে তুমি বুঝতে পারবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই পুরো চেঞ্জ করে দিয়েছে। কারণ আমি যত কটা এখনো অবধি কথা বললাম, প্রত্যেকটা আমি আমার নিজের উপরে অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি তবেই বললাম। 6th পয়েন্ট, অ্যাংজাইটি হচ্ছে বলে বা খুব ডিপ্রেসড বলে বা আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না বলে কোনো কাজকে বন্ধ করা উচিত না। আমি কি করতাম, আমার একটা সময় গেছে আমি বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। আমি খুব হাঁটতাম, কিন্তু আমি হাঁটা বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ আমার অ্যাংজাইটি হচ্ছে। সোসাইটি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। এইটা কিন্তু করা উচিত না। আমার কখন থেকে আমি ভালো হতে থাকলাম, যখন আমি অ্যাকচুয়ালি চাকরিতে ঢুকলাম, মানে অ্যাকচুয়ালি আমি যখন সোশ্যাল দিকটা আমার অন হলো। তাই জন্য যদি তুমি কমফোর্টেবল নাও ফিল করো, জোর করে নিজের কাছের মানুষের সাথে বা নিজের পছন্দের মানুষের সাথে এক চক্কর হেঁটে এসো, কোথাও গিয়ে আইসক্রিম খেয়ে এসো। আমি জানি ইচ্ছা করছে না, সেই দিনটা কাটাতেও তো ইচ্ছে করছে না, তাও তো আমরা কাটাচ্ছি। 10টা বন্ধুর সাথে মেলামেশা করতে হবে না, রেস্টুরেন্টে গিয়ে গাল গল্প আড্ডা খাওয়া করতে হবে না। যেটা ছিল আমি একা ভয় পেতাম বেরোতে, তো আমি মায়ের সাথে বেরোতাম, আমি প্রীতমের সাথে বেরোতাম। তো করলে আমি নিজে দেখেছি, আমি যখন 20-22 দিন প্রীতমের সাথে দেখা করিনি, আমি কিন্তু আরও ভেতরে ঢুকে গেছিলাম। যেই 23 দিনের মাথায় আমি বেরোলাম প্রীতমের সাথে, আমার একটু বেটার ফিল হলো। আমি অ্যাংশিয়াস বা আমি ডিপ্রেসড বলে এই কাজটা করব না, সেটা করো না। আমার মনে হয় সেই কাজটা একটু হলেও করার চেষ্টা করো। যদি পারো, দেখবে তুমি নিজেই একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আসবে যে না আমি তো পেরেছি, আমি তো করতে পেরেছি। এই জিনিসটাও আমাকে খুব হেল্প করেছিল। আমাকে বলার জন্য সেই সময় সত্যি কেউ ছিল না। ভিডিওস দেখতাম, আরও কেমন একটা হয়ে যেত। বাট আমি নিজেই এগুলো আবিষ্কার করেছি, যেহেতু আমি 2-3 বার, এবং এখনো যখন অ্যাংজাইটি হয় তখন এগুলো একটু আমি মানে কি বলবো নিজের মধ্যে অ্যাপ্লাই করি। 6 বললাম বোধহয়। 7th যেটা, সেটা হচ্ছে যে আমার মনে হয় ডায়েরি লেখা, আঁকা, গান জানলে গান করা, আবৃত্তি করা কোনো লোক দেখানোর জন্য নয়। নিজের মধ্যে যদি এগুলো করো, দেখবে অদ্ভুত শান্তি লাগে। আমি প্রচণ্ড অ্যাংশিয়াস, আমি নিজের মুখ দেখাতে কমফোর্টেবল ফিল করতাম না, বাট আমি নর্মাল গান বা আবৃত্তি রেকর্ড করতাম, দিয়ে শুনতাম। ওই যে টাইমটুকু তোমার নিজের, তুমি নিজেকে দিলে, তুমি এইটুকু তোমার মাথাতে ঢুকে গেল আমিও কিছুর জন্য ক্যাপেবল, আমিও কিছু করতে পারি, আমিও বাহ বেশ সুন্দর হলো তো আবৃত্তিটা আজকে, বা এই যে ছোট্ট একটা হ্যাপিনেস পেলে তোমার কিন্তু অনেকটা সেই দিনটা ভালো যাওয়ার জন্য সেই জিনিসটা দায়ী। অ্যাটলিস্ট যদি কিচ্ছু না ইচ্ছে করে তো ডায়েরি লেখো, আমার আজকে ডিপ্রেশন হচ্ছে, এই কথাটাই লেখো না। 8 যেটা হয়তো আমার অনেক আগেই বলা উচিত ছিল, ফুড হ্যাবিট। আমি নিজে দেখেছি, আমি যদি ওই অ্যাংজাইটির মধ্যেও একটু ভালো খাবার খেতাম, বানানা শেক খেলাম, আমন্ড খেলাম, বা ধরো একটু ভালো কিছু খেলাম, সেই দিন না হলেও তুমি যদি একটা উইক বা 10 দিন 15 দিন একটু বেটার লাইফস্টাইল লিড করো, একটু ভালো খাবার দাবার খাও, একটু ভালোভাবে মানে থাকার চেষ্টা করো, অ্যাটলিস্ট ফুড হ্যাবিটে, তোমার কিন্তু শরীরের মধ্যে বা মেন্টাল, কারণ আমাদের পেটে যে খাবারটা যায় সেইটার সাথে আমাদের মাইন্ডের বিশাল যোগ আছে। এটা আমরা সবাই জানি, এটা জানার জন্য কোনো ডাক্তার হওয়ার দরকার হয় না, এটা আমরা সবাই জানি। তাই ভালো যদি ফুড হ্যাবিট হয়, তোমার অ্যাংজাইটি ডিপ্রেশন আস্তে 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 তুমি দেখবে অনেক কমছে। আর ফুড হ্যাবিটেই বলি, একটা করে কলা, যাদের বিশেষ করে ডিপ্রেশন আছে তারা ডেফিনেটলি ব্রেকফাস্টে একটা করে কলা খাবে। কলা ডিপ্রেশন কমাতে অনেকটা হেল্প করে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো আমি ওই কারণে এখনও খাই এবং আমি আগেও খেতাম। পয়েন্ট নাম্বার 9 হচ্ছে লোকের কথা একদম শুনবে না। বিশ্বাস করো, আমার হয়তো অ্যাংজাইটি আরো কম হতো যদি না আমি ওই লোকে কি রে এত বাজে চেহারা হয়ে গেছে, কেন রোগা হয়ে গেছি, এইগুলো না শুনতাম। তোমার জুতোটা পরে তো ওরা হাঁটছে না, তাই ওরা জানে না যে এক্স্যাক্টলি তুমি কি ফিল করছো, তোমার ভেতর দিয়ে কি যাচ্ছে। সবাই ভাবতো আমি খাই না, আরে আমি খেতে পারি না। আমি দেখেছি যে আমার ভালোটাতে লোকে বলছে না বলছে আলাদা ব্যাপার, এমন টোনে তোমাকে বলবে, বা এমা এই তো তুই চাকরি করছিলিস ছেড়ে দিলি কেন। তুমি এই ধরনের কথাতে যদি কান দাও,
তাহলে তুমি আরও ওই ডিপ্রেশনের জালে জড়াবে, আরও তোমার ওভার থিঙ্কিং অ্যাংজাইটি হবে। এটাও আমি নিজে ফিল করেছি। আমি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতাম যে এত রোগা বলছে, তাহলে কি সত্যি আমি এরকম হয়ে যাচ্ছি? দেখো, বাবা মা বলাটা আলাদা জিনিস, কারণ বাবা মা ভালোটার জন্য বলবে, কিন্তু বাইরের লোক তো জানে না তোমার অ্যাংজাইটি হয়েছে না কি হয়েছে। তাই জন্য তারা, আমি জানি না কতটা তারা তোমাকে ভালো দেখলে বলবে যে বাহ তোকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু যখন দেখবে তোমাকে বাজে লাগছে তখন ডেফিনেটলি বলবে আরে ওর কি কিছু হয়েছে নাকি, দ্যাটস ওয়াই হচ্ছে। তো নাম্বার 9 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাইরের লোকের কথা শোনা বন্ধ করে দাও, সো দ্যাট তোমার এই যে স্ট্রাগলটা চলছে, কারণ এটা একটা টাইম পিরিয়ডের স্ট্রাগল, একটা টাইমে তুমি এখান থেকে বেরিয়ে আসবেই, ততদিন কোনো লোকের কথা নয়, নিজের মধ্যে থাকো, নিজের পছন্দের নিজের কাছের মানুষদের মধ্যে থাকো। নাম্বার 10, আর এটাই লাস্ট, কারণ হোপফুলি সবই বলে দিলাম, লোকজনকে দেখা বন্ধ করে দাও। লোকজনের কথা শোনা বন্ধ করে দাও বলেছিলাম, এটা হচ্ছে লোকজনকে দেখা বন্ধ করে দাও। দেখো, তুমি যে জিনিসটাতে সাফার করছো বা তুমি সেই টাইমে যে জিনিসটা নিয়ে স্ট্রাগল করছো, সেটা তো তোমার পাশের একটা বন্ধু করছে না। তো তার লাইফে কি চলছে, সে উইকেন্ডে ঘুরতে বেরোলো, তার লাইফে সে কিছু একটা অ্যাচিভ করে নিল, বাট কই আমি তো পারলাম না, আমি এভাবে ডিপ্রেসড হয়ে বাড়িতে বসে আছি। এই থিঙ্কিং থেকে মানুষ কত কি খারাপ দিকে যায় কোনো কল্পনার বাইরে। এই থিঙ্কিং থেকে মানুষ ডিপ্রেশনে আরও ঢুকে যায়। কে 10টা চাকরি পেয়ে গেল একসাথে, কে 15টা জায়গায় ঘুরতে গেল। এইগুলো যদি তুমি তোমার এই স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দেখো, তাহলে এই স্ট্রাগল পিরিয়ডটা আরও লেন্দি হবে, কমবে না। তাই কাট অফ করে দাও, মানে যদি সোশ্যাল মিডিয়া ভালো না লাগে ছেড়ে দাও, অ্যাটলিস্ট আমি বলবো নিজের উপরে এগুলো হাভি করা বন্ধ করে দাও। এটা কোনোদিনই কারোরই করা উচিত না। আমি দেখেছি, আমি স্টার্টিংয়ে মানে প্রথমে যখন আমার হলো ব্যাপারটা, তখন কিন্তু আমি খুব দেখতাম আরে আমি পারছি না, আমার বেরোতে ইচ্ছে করছে না, ও তো বেশ সুন্দর ক্যাফেতে যাচ্ছে। তো সেকেন্ড টাইম যখন আবার আমি এই জিনিসটা আমার আর না ওই জিনিসটা দেখতাম না, হতো একদম যে দেখতাম না তা নয়, আমরা তো মানুষ, সবটাই তো আর যতটা ইজি আমি এই 10টা রেমেডি বললাম তোরা ইজি কিন্তু অ্যাপ্লাই করা নয়, মানে অ্যাপ্লিকেশনটা আরো বেশি টাফ তোমার লাইফ। আমিও এটা পারতাম না, বাট আমি আস্তে আস্তে দেখেছি আমরা যদি লোককে কি করছে দেখা বন্ধ করে দিই, অনেক ভালো থাকবো। যাদের মেন্টাল হেলথ নিয়ে কোনো সমস্যা নেই তারাও বন্ধ করে দাও। তুমি যখন যে পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা তোমার একান্ত, তোমার নিজস্ব, কেউ জানে না, কেউ আসবে না, কেউ সাফার করবে না। তো লোকে কি করছে, ও করছে, ইস আমি করতে পারছি না বলে দুঃখ পাওয়া যদি বন্ধ করে দাও, আমার মনে হয় অনেকটা ভালো থাকতে পারবে। তো এই ছিল 10টা টিপস বলতে পারো। হ্যাঁ, আমার মনে হয় যে এগুলো করলে তোমরা যদি কেউ এরকম সাফার করছো তাহলে ডেফিনেটলি তোমাদের হেল্প হবে। দেখো একটু নিজের সাথে করার, তাহলে অবশ্যই ভালো থাকবে, কারণ এগুলো সব কটা আমি নিজে করে রেজাল্ট পেয়েছি। এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে চাই যে তোমরা যা সাফার করছো, তোমাদের যা চলছে মেন্টাল হেলথ, একদিন সব ঠিক হয়ে যাবে। এগুলো একটা টাইম পিরিয়ডে হয়, এগুলো কিছু দিন বা বছর বা মাস চলে, আস্তে 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 নিজের মধ্যে থেকে এগুলো ঠিক হয়ে যায়। আমার এক বন্ধু, ও অ্যাকচুয়ালি ডাক্তার, ও আমাকে বলেছিল প্রথম যখন আমি এটা নিয়ে ভুগছি, ওকে শেয়ার করেছিলাম, ও বলেছিল দেখবি তৃষা একদিন নিজেই ঠিক হয়ে যাবে, তুই হয়তো বুঝতেও পারবি না। অ্যান্ড এখন আমি ওকে মানে ওর কথা আমার মাথায় এলো যে সত্যি যখন আমি ভালো থাকতে শুরু করেছিলাম তখন আমি বুঝতেও পারিনি যে কোন দিন ঠিক হয়ে গেল, কোন দিন থেকে শুরু হয়েছে হয়তো মাথায় ছিল, বাট কোন দিন ঠিক হয়ে গেল বুঝতে পারিনি। তাই বিশ্বাস করো, যাই এখন প্রবলেম হচ্ছে না কেন মেন্টাল হেলথ নিয়ে, যদি তোমরা কিছু, আমি প্রে করব যেন কারোর না হয়, বাট যদি কেউ কিছু সাফার করছো, জেনে রাখবে এটা ঠিক একদিন ভালো হয়ে যাবে। জাস্ট একটু নিজেকে সময় দাও, জাস্ট একটু সময়কে সময় দাও, এটা ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। এই জিনিসটা ঠিক হওয়ার জন্যই, এই জিনিসটা কোনোদিনই সারা জীবন থাকবে না। তো আজকের মতো আমার গল্প, আজকের মতো এই আড্ডা এখানেই। যদি কিছু জানতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। যদি আরও কিছু তোমাদের কোয়েশ্চেন থাকে বা কিছু বলার থাকে ডেফিনেটলি বলতে পারো। আমি পুরোটা এই কারণেই শেয়ার করলাম, আমি আমার স্টোরিটা মানে যতটাই বললাম না কেন তার বলার একটাই কারণ তোমাদেরকে, যাতে তোমরাও এটা বুঝতে পারো যে অনেকের সাথে এটা হয় এবং এটা কোনো লজ্জার নয় এবং এটা ঠিক হয়ে যাবে
এটা নিয়ে এতটা ভাবনার কোনো কারণ নেই, এটা নিয়ে হেরে যাওয়ার বা ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমার কোনো মেন্টাল হেলথের প্রবলেম হয়েছে, আমি ঠিক যেমন আমার মাথা ব্যথা বা পেটে ব্যথা হলে আমার বন্ধুকে বলি, শোন আজকে আমার ইচ্ছে করছে না, কারণ আমার মাথা ব্যথা, এটা বলতে যেমন আমরা একবারও ভাবি না, ঠিক সেইভাবেই শোন আজকে আমার মনটা ভালো নেই, আজকে আমি বেরোবো না, এটা বলতেও একবারও ভাববে না। যে তোমার আসল বন্ধু সে ঠিক বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, ওর মনটা সত্যিই ভালো নেই। আর যে না বোঝার, সে কোনোদিন তোমার বন্ধু ছিল না, সে বুঝতে পারবেও না, সে এক্সকিউজ ভাববে। মানুষ যদি নিজে না ভালো থাকে, মানুষ কাউকে ভালো রাখতে পারে না। আমি জানি গোটা বিশ্বকে ভালো রাখার দায়িত্ব আমাদের নয়, বাট অ্যাটলিস্ট আমাদের কাছের মানুষগুলো এবং নিজেকে, এদেরকে তো আমরা ভালো রাখতেই পারি। তাই নিজেকে ভালো থাকতে হবে। অ্যান্ড আবারও বলছি, একদিন সব ঠিক হয়ে যাবে। সো ট্রাস্ট দ্য প্রসেস, ভগবানে বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। টাটা।